আমাকে যাতে ধাক্কায় ধাক্কায় না নিতে হয়, আমাকে যেন আপনাদেরকে ধাক্কায় ধাক্কায় না নিতে হয়, আপনারা আমাকে ধাক্কাবেন। ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন, প্রচুর চেষ্টা করবেন, হ্যাঁ। আপনার আগ্রহের উপরে নির্ভর করে আপনি কতটুকু পড়তে পারবেন। এখন আপনার যদি আগ্রহ না থাকে, তো আপনি তো তাহলে তো শিখতে পারবেন না। ঠিক আছে? এর জন্য প্র্যাকটিস বাড়াতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ঠিক আছে? 15 দিন, এই 15টা দিনের জন্য একটু অন্যান্য কাজ একটু কম করেন না, একটু সময় বের করেন যেভাবে হোক। যদি অনেক সময় আছে যে প্রাইভেট কোম্পানিতে জব করলে বা কোথাও জব করলে সেক্ষেত্রে একটু টাইমটা থাকে, তাদের কিছু হিসেব নিকেশ আছে, কিন্তু আপনি আহ, এই কয়েকদিন একটু কম ঘুমান। ঠিক আছে? একটু কষ্ট করেন, একটু কষ্ট তো করতে হবে না দিনের জন্য। তো একটু চেষ্টা করবেন, আমি এটা বিশ্বাস করি। ইনশাআল্লাহ। আচ্ছা, তো ইনশাআল্লাহ। গতকাল যে পড়াইছিলাম, আমি চেষ্টা করি যে পড়াটুকু ক্লাসই যাতে হয়ে যায়, এটা চেষ্টা করি। তারপরেও যদি না হয়ে থাকে তাহলে আমি বলি যে ইসে পড়ার জন্য, এই বাসায় পড়ার জন্য। আর যদি ক্লাসে হয়েও থাকে তারপরে বলি বাসায় পড়ার জন্য। তার কারণ আপনার পড়া যত স্পিড হবে, হরফ যত ভালো চিনবেন, তত পড়া দ্রুত হবে, আপনার পড়া স্পিডে পড়তে পারবেন। এই জন্য বাসায় যদি এখানে করিও, এখানে যদি হয়েও যায়, তারপরও বাসায় পড়বেন। যারা আগে পারেন তারাও প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার পড়ার স্পিড বাড়বে আগের থেকে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা মূল আলোচনায় যাব তার আগে আরেকটা নোটিশ আপনাদেরকে দেই। আপনারা যারা পাবলিক গ্রুপ থেকে যুক্ত হয়েছেন, যেটা আমরা, আমাদের যে 250 জনের মতো মেম্বার, ওইটা কিন্তু আগামীকাল থেকে আর লিঙ্ক দেওয়া হবে না। ঠিক আছে? যারা রেজিস্ট্রেশন করেন নাই, তারা আজকের বা কালকের ভিতরে রেজিস্ট্রেশন কমপ্লিট করে মেন গ্রুপে যুক্ত হবেন। এখন আমাদের যে একদম ফাইনাল গ্রুপ, সেটা যুক্ত হবেন। যদি 100 টাকা এখানে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে, যদি 100 টাকা দিতেও আপনাদের সমস্যা হয় সেটাও জানাবেন। আমি এই পর্যন্ত অনেককে কিন্তু যুক্ত করে দিয়েছি, বলেছে ওদের সমস্যা আছে। আমি দ্বিতীয়বার আর তাদেরকে বলি নাই, যে কোনো রিকোয়েস্ট করি, অর্থাৎ যদি সামান্য বলেছে যে হুজুর যুক্ত করে দেন, যুক্ত করে দিয়েছি। ঠিক আছে? যদি সে করেছে, তো কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো। এখানে আমাদের আহ কি বলে যে, এখানে ইনকামের জন্য আসা হয় নাই। মূলত ঠিক আছে এখন। আপনাদেরকে এই কোরআনের এই খেদমতটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য, এই পৌঁছানোটাই হলো আমার মূল উদ্দেশ্য। তবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আহ, তবে আমাদের এই যে এক একটা ব্যাচ রান করতে কি বলে যে বেশ কিছু খরচ আছে, যে কোটা পরে আলোচনা করব। আর কয়েকটা ক্লাসের পড়াশোনা করবো। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে টাকার জন্য কেউ যাতে পড়া থেকে পিছনে না পড়ে, অর্থাৎ শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে? এজন্য যদি 100 টাকা দিতেও যদি কারো সমস্যা থাকে বলবেন, আমি যুক্ত করে দেব। কিন্তু পরবর্তী ক্লাস থেকে কিন্তু পাবলিক গ্রুপের লিংক পাবেন না। ঠিক আছে? বা কোনো ইনফরমেশনই পাবেন না, ভিডিও বলেন বা জায়গার কিছুই দেওয়া হবে না সেখানে আর আগামী ক্লাস থেকে। ঠিক আছে? তাহলে আমার ইনশাল্লাহ মনে আমরা, হয় জি। খুব বেশি না। তো 100 টাকা বর্তমান যুগে খুব বেশি না, সবারই দেওয়া উচিত। না সেটাই, তারপরও 100 টাকা, অনেকে আছে যে 100 টাকা সমস্যা থাকতে পারে, তো তাদের জন্য সে অপশন দিবে আছে না। আমরা। হ্যাঁ, অনেকেই আছে। আপনাদের এই ব্যাচেও প্রায় মানে 8-10 জনের মতো আপনি যুক্ত, আমি যুক্ত করে দিয়েছি, 10-12 জন হয়ে যাবে মনে হয়। যে তাদের বলেছে হুজুর যুক্ত করে দেন, পরে দেবো, অথবা সমস্যা আছে, আমি যুক্ত করে দিয়েছি সাথে সাথে। তো সেটা তো আমাকে বলতে হবে না, কারণ আমি এটা করেছি। যদি সেই আগের মতোই রাখতাম তাহলে এখনো দেখা যেত কি যে 2-100 যুক্ত হয়ে যেত, পরে ক্লাস করতো না বা আমাদেরকে ডিস্টার্ব করতো। এখন তবে যদি টাকা না দিতে পারেন আমাকে বলবেন, কিন্তু শর্ত হচ্ছে ক্লাস মিস দিতে পারবেন না। এটা হচ্ছে প্রধান শর্ত। কেননা এই যে একটু না থাকলে ক্লাসের মূল্য থাকে না। ঠিক আছে? এই জন্য মূলত এই সিস্টেমটা করা হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমার সাথে কে থাকবেন একটু হ্যান্ড রাইজ করেন, আমি তাদেরকে নিয়ে সামনের দিকে আগাই। আমাকে রাখেন, কালকে তো আমি রাখছিলাম কিন্তু পরে দেখি মিউট করে দিছেন। আমি মিউট করিনি, আপনার নিজেটা নিজেই মিউট হয়েছেন, হ্যাঁ।
আমি এখান থেকে কাউকে মিউট করি নাই, যখন আমি পারমিশন দেওয়ার পরে আর কাউকে ই করি নাই। আচ্ছা, তাহলে আব্দুর রশিদ ভাই তো গতকালকে ছিলেন না? আসসালামু আলাইকুম। জি হুজুর, ছিলাম। তাহলে আজকে আপনি হ্যান্ড নামাই ফেলান। আজকে আপনাকে নেব না। আমি লো হ্যান্ড করে দিলাম। আচ্ছা, তারপরে তমাল ভাই, আচ্ছা। তমাল ভাইকে নিব। কাদের খান আপনাকে নেবো, আরেকজনকে বলছেন যদি আপনি হ্যান্ড রাইজ করেন তাহলে আমি আপনাকে পাবো, আর না হয় পাবো না, আমি দুইজন দিয়ে শুরু করব। ঠিক আছে? যদি আরেকজন যুক্ত হতে পারবেন, তিনজন। তো যদি আরেকজন থাকেন তাহলে হ্যান্ড রাইজ করেন। শামসুদ্দিন মোল্লা, ঠিক আছে, তিনজনকে আমি নিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি সবাইকে, আমি তিনজনকে, তমাল ভাই আপনাকে দিয়েছি, কাদের খান আপনাকেও পারমিশন দিয়েছি, এবং শামসুদ্দিন ভাই আপনাকেও পারমিশন দিয়েছি। এই কয়জন থাক আজকে, আপনার একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শামসুদ্দিন ভাই আপনি আনমিউট আছেন এখনো? আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি। আপনাদের এই কয়জনকে, তিনজনকে আমি নিয়েছি। তো আপনারা এই করবেন। যদি নয়েজ হয়, যদি সাইড টকিং হয়, আশপাশে যদি কথা হয়, তাহলে আপনার মিউট রাখবেন। ঠিক আছে? তখন আপনি কথা নিজে বলি। একটু। জি, বলেন শামসুদ্দিন ভাই, কিছু বলতে চাইছেন? জি না ভাই, আমি বলি নাই, আচ্ছা, অন্য ঠিক কোনো আছে। ভাই বলছে। আচ্ছা, ঠিক আছে। আমাকে একটু কনফার্ম করেন, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি। আসসালামু আলাইকুম হুজুর, দেখা যাচ্ছে স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, ওকে। জি। আচ্ছা, তো গতকাল যে পড়া ছিল সেটা একটু আমি আলোচনা করে নেই আজকে সংক্ষেপে, তারপরে আমরা সামনে যাব। গতকালকে আমরা 11টা হরফ দেখছিলাম, মানে 11 জন মানুষ। আমরা এই হরফগুলোকে মানুষের সাথে তুলনা করে পড়তেছি। ধরতে হবে এগুলো এক একটা মানুষ, কল্পনা করতে হবে এক একজন মানুষ। তো আমরা মানুষের মতো করে শিখতেছি। তো মানুষের কি কি আছে? মানুষের বংশ আছে, নাম আছে, চেহারা আছে, বডি আছে, অপারেশন করা হয়। একইভাবে হরফেরও বংশ আছে, নাম আছে, চেহারা আছে, বডি আছে। মধ্যে মধ্যে তাদের হাত পা, অর্থাৎ আহ, বাড়তি অংশ অপারেশন করা হয়। এই তো অপারেশন করলেও মানুষ এই আপনারা আঁকাআঁকি করবেন না কেউ। এই দেখেন, আমাকে কিন্তু এইটা, আপনারা আঁকাআঁকি করবেন না, হ্যাঁ? আচ্ছা, তাহলে মানুষের যেভাবে হাত পা কেটে ফেললেও বা বডি থেকে যদি মাথা আলাদা করেও ফেলে, তারপরও আমরা চেহারা দেখে তাকে শনাক্ত করতে পারি, তাই না? কে কে আছেন যেন আজকে, নাম কি জানি ভুলে গেছি আমি। তমাল ভাই, তারপরে আর কি, শামসুদ্দিন ভাই, আরেকজন কি যেন? কাদের খান। কাদের খান ভাই। আচ্ছা, তাহলে এই যে দেখেন, আমরা আহ, মানুষের যদি কোথাও বডি এক জায়গায় পড়ে থাকে, মাথা যদি আরেক জায়গায় থাকে, আমরা যদি মোটামুটি চিনে থাকি, তাহলে আমরা শনাক্ত করতে পারবো যে এই লোকটার যতটুকু জানি সেটা আমরা শনাক্ত করতে পারবো নাকি? বলেন তো। জি জি একইভাবে জি। আমরা হরফগুলো সেভাবে দেখেছি যে যদি তাদের অপারেশন করার পরে শুধু মূল চেহারাটুকু যদি আমরা দেখে রাখি, তো তার সাথে বডি আর থাকুক বা না থাকুক, যেভাবে বা জামা গায়ে থাকুক বা গেঞ্জি গায়ে থাকুক বা পাগড়ি মাথায় থাকুক বা তার যত করুক না কেন, তার চেহারাটা যদি আমরা ভালো করে দেখে রাখি, তাহলে আমরা চিনতে পারবো। এই জন্য আমি আপনাদেরকে শুধু চেহারাটা চিনাচ্ছি। আর এই গতানুগতিক পদ্ধতিতে আপনাদেরকে পুরা বডিটাকে সহকারে শেখানো হয়। যখন বডি চেঞ্জ হয়ে যায়, অপারেশন করে, তখন আর ওই হরফটা চিনতে পারে না। এরকম সমস্যা ফিল করছেন আপনারা? বলেন তো, করছেন আগে মোটেও? জি জি। না, আপনাদের আমরা তিনজন। অক্ষরগুলো পড়ছিলাম আগে হুজুর। হ্যাঁ, সম্পূর্ণ অক্ষরগুলো চিনছিলাম একটু একটু, আর সম্পূর্ণ পারি নাই, তারপরে ভুলে গেছিলাম, আর কিন্তু পড়া হয় নাই। আপনারা যতটুকুই পড়ছেন হরফ তো মিনিমাম, তো মুসলিম যখন অবশ্যই তো বক্তব্য হলো, তো কয়েকদিন গেছেন, হ্যাঁ। যাওয়ার পরে আপনারা জি দেখছেন যে জি, হরফ, ছোট থাকতে পড়ছিলাম। হ্যাঁ, যখন হরফ
চেঞ্জ হয়ে ধরেন আপনারা প্রথম দেখলেন এরকম, যখন এইটা এরকম হয়ে গেছে তখন আর চেনা যায় না। আমার বেলায় হয়েছে, আপনাদের হয়নি? দেখি আগে তো দেখছি এরকম, কিন্তু এটা এরকম হওয়ার পরে আমরা কি চিনতে পারি না ভালো, চিনছি আস্তে আস্তে অনেক সময় জি লাগছে। কিন্তু আমরা জি যদি জি। মূল চেহারাটা ভালো করে দেখাই রাখি তাহলে কি আপনারা যে কোনো স্থানে হরফগুলো খুব ভালো করে চিনতে পারবেন, তাই না? এই জন্য সহজ লাগতেছে। সহজে তো চিনতে পারবো। হ্যাঁ, আশা করি এটা সহজ জি মনে হবে জি। আপনাদের কাছে। আচ্ছা তাহলে বলেন তো, প্রথম যে বংশটা দেখছিলাম, প্রথম বংশের নাম কি? খারাদাক বংশ। প্রথম মনে রাখতে বংশ, হবে ধারাবাহিক ভাবে এগুলো খাড়াদাগ মুখস্থ বংশ। হ্যাঁ, এগুলো চোখ হ্যাঁ, বন্ধ করে খাড়াদাগ বংশ। হ্যাঁ, চোখ বন্ধ করে ধারাবাহিক ভাবে বলতে হবে। এটা হচ্ছে খারাদাক বংশ। জি। খারাদাক বংশের লোক আছে কয়জন? তিনজন। নাম কি? আলিফ, আলিফ, লাম, কাফ। আলিফ লাম কাফ। এখন এখানে আমি তিনটা রেখা টানলাম। এখন এখন তিনটা কি অবস্থায় আছে, নাম কি এদের? এইগুলো আলিফ, আলিফ। খাড়াদাগ শুধু। এখন যদি আমি লাম বানাতে চাই এগুলোকে, তাহলে নিচে নেমে বাম দিকে ছোট অথবা বড় দাগ ছোট হলেই বড় লাম। বাঁকা হোক যেভাবে হোক না কেন, বামে গেলে কি সেটা লাম। বামে গেলে লাম। লাম। লাম, তাহলে এটা কি এখন তিনটেই কি আছে? লাম। লাম। এখন যদি আমরা এটাকে ই দেই তাহলে কি হয়ে যাবে? কাফ নাকি? কাফের এটা চেহারা কাফ। খাড়া দাগ নেমে বামে যাবে, জি। মাঝখানে পেঁচানো থাকবে। সবগুলোকে আমি এবার কাপ বানাই দিতে পারি। মাঝখানে পেছনে থাকতে হবে। আচ্ছা এরপরে একদাঁত বংশ। এই ছোট্ট একটা দাঁত, একদাঁত বংশের লোক আছে কয়জন? জি। পাঁচজন। পাঁচজন। তাদের নাম কি? বা, তা, সা, নুন, ইয়া। সা না সা, জিব্বা কামড়ে ধরে সা সা। এই মাখরাজ সা। শিখে রাখতে হবে। এই জন্য কিন্তু আগে মাখরাজ শিখাই নিছি আমি, যাতে হরফের উচ্চারণ জি সঠিক হুজুর। হয়। তাহলে বা তা সা, সাটা জিব্বা কামড়ে ধরে বা তা সা নুন ইয়া। এখন এটা হচ্ছে একটা দাঁত, এই যে যতগুলো নুন, দেখছেন। ইয়া। এখন এখন দাঁতের পরিচয়টা একটু জেনে নেই। দাঁতটা এভাবে থাকে, ছোট্ট একটা দাঁত আছে, ছোট্ট একটা এরকম ই থাকে। জি। এরপরে এর সাথে এর সাথে কি হয়, একটু এদিকে রেখা থাকতে পারে, এদিকে থাকতে পারে, আবার এদিকেও থাকতে পারে, আবার এটা একটু বড় হতে পারে, আবার এই রেখাটা আবার এইভাবে ঘুরে এভাবে হতে পারে, আবার এটা এভাবে হতে পারে, এদিকেও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু সবগুলো থেকে দাঁত আছে, শুধু এই দাঁতটা একটু ভিন্ন। এটা একটু মনে রাখতে হবে, এই দাঁতটা একটু ভিন্ন। ঠিক আছে? আচ্ছা, এই দাঁতটা কেমন, এই দাঁতটা একটু এখানে আমি আলাদা করে লিখে দেই। দাঁতটা এরকম, এই যে এখানে একটা এরকম হয় এই দাঁতটা। হুজুর, জি। একটু না হুজুর, বলছি। একটু ওই যে আমার বাইরে একটু কথা বলছিল। বলেন, শুনতেছি, দেখতেছি আমি। আচ্ছা তাহলে এই হলো আমাদের দাঁতের বৈশিষ্ট্য। এখন এ হচ্ছে এক দাঁত বংশে পাঁচজন, তাদের নাম আছে বা তা সা নুনিয়া। বায়ের চেহারা এক দাঁতের নিচে এক নুক্তা, তায়ের চেহারা এক দাঁতের উপরে দুই নুক্তা, সায়ের চেহারা এক দাঁতের উপরে তিন নুক্তা, এরপর নুনের চেহারা এক দাঁতের উপরে এক নুক্তা, ইয়ার চেহারা এক দাঁতের নিচে দুই নুক্তা। ঠিক আছে? এগুলো আমাদের এক দাঁত বংশ। এরপরে ছিল কি কোটা বংশ। কোটা বংশের লোক কয়জন বলেন? কোটা বংশের লোক কয়জন? আমার কথা শুনতেছেন না নাকি? ওকে, আমাকে শুনতে পাচ্ছেন না নাকি? সবাই তো, কাদের খান ভাই মিউট হয়ে গেছেন, কি হলো? এরকম হয়ে গেল কোন আবার? এটা এভাবে হয়ে গেল গা। আচ্ছা, সবাই মিউট হয়ে গেলেন কারণ কি? আমি পারমিশন দিয়েছি আবার। কি করেন তমাল ভাই, কাদের খান ভাই, আমি হুজুর, পারমিশন দিয়েছি। আরেকজন কই গেল? হ্যাঁ, ভুলে ভুলে নিতে হবে। আচ্ছা হুমায়ুন কবির ভাই, আপনাকে পারমিশন দিয়েছি। আপনার এই কোন তো আনমিউট করেন, আনমিউট করেন। শুনতে পাচ্ছেন আমাকে?
জি, জি শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে, জি। আপনারা মিউট হয়ে গেলেন কিভাবে? হ্যালো। যাই হোক, তাহলে পরে করুন। তাহলে কোটা বংশে কয়জন বলেন তো? আমাকে শুনতে পাচ্ছেন না নাকি? কোটা জি, বংশের শুনতে লোক পাচ্ছি। কয়জন? জি হুজুর, শোনা যাচ্ছে। 3 জন। 3 জন। 3 জন। নাম কি তাদের? হা, জিম, খ। হা, জিম, খ। এখন এরকম কোটা, এখন এই কোটাটা এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, কিন্তু সবগুলোতে কোটা আছে, বা উপর দিক থেকেও যুক্ত থাকতে পারে। ঠিক আছে, তাহলে এরকম কোটা বংশের লোক আছে 3 জন: হা, জিম, খ। হায়ের জি। চেহারা কোটা খালি থাকবে, জিমের চেহারা কোটার নিচে এক নুক্তা হবে, খয়ের চেহারা কোটার উপর এক নুক্তা হবে। এ হচ্ছে কোটা বংশ। এখন আজকে আমরা নতুন বংশ দেখব। নতুন বংশে আহ নতুন বংশে এটা হচ্ছে দাদা বংশ। দাদা বংশের লোক আছে 2 জন, তাদের নাম হচ্ছে দাল, দাল। আচ্ছা, আসলে আমরা এইগুলো কেন করলাম আপনাদেরকে? এই বংশ টংশগুলো কেন করলাম? ধরেন এগুলো মনে রাখার জন্য। ধরেন এটা দেখতে বুড়ো দাদার মতো, কুজো দেওয়া দাদা দেখছেন, এরকম হাঁটতে দেখছেন আপনারা? কুজো দেওয়া। জি। জি জি। হ্যাঁ, এভাবে কুজো দেওয়া, তাহলে এটা হলো দাদা, অর্থাৎ এই যে এই বয়সটা হচ্ছে একদম বুড়ো হয়ে গেছে, না? একদম বৃদ্ধ হয়ে গেলে এরকম কুজো দিয়ে হাঁটে। ঠিক আছে। তো এখন যদি ধরেন আপনি হরফটা চিনতেছেন না, এই হরফটা কি, এখন আপনি যদি একটু এখানে মাথাটাতে যুক্ত করে এরপর যদি কল্পনা করেন, এটা তো দেখতে তো দাদার মতো দেখা যায়, বুড়ো দাদার মতো। তাহলে ঠিক আছে, তাহলে এটা এই জন্য এটা দাদা বংশ। আর এই দাদা বংশের লোক আছে 2 জন: দাল, দাল। এখন এই যে দাদার প্রথম অক্ষর, দাদা লিখতে গেল প্রথম অক্ষর দা, আর দাল লিখতে গেল প্রথম অক্ষর দা। তো একটা দা মনে পড়লে আর একটা দায়ের উচ্চারণটা জি। বলে ফেলার চান্স বেড়ে যায়। এজন্য মূলত এই বংশ টংশ এগুলো মিলিয়ে টিলিয়ে রাখা হয়েছে, যাতে আপনারা সহজে এগুলো ধরতে পারেন। আচ্ছা, তাহলে এটা দাদা বংশ। দাদা বংশের লোক কয়জন বলেন তো? 2 জন। 2 জন। 2 জন, তাদের নাম মুখস্থ করতে হবে: দাল, দাল, দাল দাল, জাল। দাল, সবাই মুখস্থ করেন, হ্যাঁ? দাল, দাল, দাদা বংশের লোক 2 জন: দাল, দাল, দাদা দাল, বংশের লোক দাল, 2 জন: দাল, 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 দাদা দাল, বংশের লোক 2 জন: দাল, দাল, দাদা দাল, বংশের লোক দাল, 2 জন: দাল, 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 দাল। আচ্ছা, দাল, এখন দাল। যতটুকু হয়েছে তো হয়েছে, নাহলে বাসায় দাদা করে বংশের নেবেন। লোক 2 জন। এখন দাল, জাল। প্রথম হচ্ছে দাদার চেহারা, দালের চেহারা। দালের চেহারা কি এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দালের চেহারা। তাহলে যদি বর্ণনা দেন কি বলবেন? যে বুড়া দাদার মতো দেখতে, খালি, নুক্তা নাই, হ্যাঁ? বুড়া দাদার মতো দেখতে, খালি, এটা হচ্ছে দাল। আর দালের চেহারা হচ্ছে এই বুঝতে বুড়া নাই। দাদার মতো দেখতে, উপর একটা নুক্তা, এটা হচ্ছে জাল। জাস্ট একটা নুক্তা, নুক্তা দিলেই এটা জাল হয়ে যাবে। তাহলে বুড়া দাদার মতো দেখতে, উপরে নুক্তা, এটা হচ্ছে জাল। তাহলে দাদা বংশের লোক কয়জন? 2 জন। 2 জন। নাম কি তাদের? বুঝতাম। দাল জাল। দাল, দাল জাল। দাল, দাল, জাল, দাল, জাল। 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 দালের চেহারা কি? কোনো নক্তা থাকবে না। কোনো নুক্তা থাকবে না, কার উপরে? এটা তো বিশ্লেষণ করে বোঝাতে হবে। ডালের যে উপরে। বুড়া দাদার মতো দেখতে, ডালের উপরে। নুক্তা থাকবে না। ঠিক আছে, বুড়া জি। দাদার মতো দেখতে, নুক্তা ছাড়াটা, সেটা হচ্ছে আর দাল। দাদার মতন। হ্যাঁ, ও দাদার মতো আচ্ছা, দেখতে, নুক্তা থাকবে না, সেটা দাল। আর জাল হচ্ছে বুড়া দাদার মতো দেখতে, উপর একটা নুক্তা। এভাবে একটু বিশ্লেষণ করে বুঝাবেন, তাহলে আমি বুঝবো আপনি বুঝতে পারছেন বিষয়টা, অক্ষরটা চিনছেন। ঠিক আছে। জি জি। আর এগুলো, এর নামগুলো মুখস্থ করবেন, আর নাম মুখস্থ করে চোখ বন্ধ করে করে দেখবেন চেহারা। যেমন আমরা কিন্তু যদি আমার বন্ধু বান্ধব বা ভাই বোন মা বাপ এগুলো যদি চোখ বন্ধ করে এক একজনকে স্মরণ করি, তাহলে তার চেহারাগুলো আমি কল্পনায় ভাসাতে পারি। একইভাবে এখানেও এই নামগুলো বলবেন, আর পাশাপাশি হরফগুলো দেখবেন আপনি চোখে ভাসতেছে কিনা। যদি দেখেন চোখে ভাসছে, তাহলে মনে করবেন আপনি হরফটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে জি। হচ্ছে রমজান বংশ। এই যে
রমজান বংশ। আচ্ছা, এখন এটা দেখতে আহ চাঁদের মতো দেখা যায় কিনা বলেন তো সেটা? জি, হ্যাঁ অনেকটাই। হ্যাঁ, তাদের মতো। চাঁদের মতো দেখা যায় না? অবশ্যই। আচ্ছা, এখন অবশ্যই। বলেন তো যে আমরা বছরে চাঁদ খুঁজি কয়বার? দুইবার। 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 কখন কখন? রোজা ঈদে দুই একটা ঈদে। কুরবানি ঈদে। দুই রোজার ঈদে। ঈদে আর কোরবানির ঈদে নাকি? জি। এই অ্যান্সারটা সবাই ভুল অ্যান্সার দেয়, অত এই ঝুঁকে চলে আসে আর কি। এই বছরও কি কোরবানিতে আপনারা চাঁদ খুঁজছেন বলেন তো? ও না, হ্যাঁ, কোরবানি ঈদে তো হ্যাঁ, সেদিন। কোরবানিতে চাঁদ কেউ খোঁজে না সাধারণত, ওটা এমনিতেই শুনতে শুনতে হয়ে যায় যে অমুক দিন কোরবানি। কিন্তু আগে হ্যাঁ থেকেই আমরা, এখন তো যদিও চাঁদ দেখার এই প্রবণতা কমে গেছে, কিন্তু আমরা আগে থেকে আমরা ছোটবেলায় করতাম যে ওই যে রোজার শুরুতে গিয়ে পশ্চিম পাশে দাঁড়াই থাকতাম যে এই রোজা শুরু হয়ে যাবে চাঁদ দেখবো। আবার রোজার ঈদের সময়, এই দুই সময় রোজার শুরুতে এবং শেষে, এই দুই সময় চাঁদের একটা কদরটা বেশি হতো, বা দেখার একটা প্রবণতা থাকতো সবার ভিতরেই, তাই না? ভুল বলছি? না, সঠিক বলছেন। আচ্ছা, তাহলে এখন ধারাবাহিক ভাবে আমরা যদি করি, প্রথমে খুঁজছিলাম কখন? রমজানের শুরুতে, তারপরে তো না হয় শেষে নাকি? প্রথমে রমজানের শুরুতে। এখন জি। যদি ধরেন এই হরফটা আপনি চিনতেছেন না, তাহলে আপনার এই বংশের সাথে মিলিয়ে হরফগুলোর নামগুলো মনে করতে পারেন। যেমন ধরেন এই রমজান বংশ, এই বংশের নাম হচ্ছে রমজান বংশ। রমজান বংশের লোক আছে দুইজন, র ঝা। এখন ওই যে আপনি যদি হরফটা না চিনেন, তাহলে কি করবেন? যে দেখবেন এটা তো চাঁদের মতো দেখা যায়, নিজে নিজে প্রশ্ন করবেন। এটা একটু সময় সাপেক্ষ বিষয়। যদি আপনি না চেনেন সেই ক্ষেত্রে এই বিশ্লেষণ গুলো করবেন, আর যদি আপনি চিনে থাকেন তাহলে দরকার আপনি পড়ে যাবেন, হ্যাঁ। কিন্তু যদি আপনি না চিনেন তাহলে আপনি মিলাবেন যে কোথার সাথে কিভাবে আমি এটা পড়তে পারি। তখন মিলাবেন এভাবে যে এটা তো দেখতে চাঁদের মতো দেখা যায়, তার চাঁদটা আমরা খুঁজি কখন? সর্বপ্রথম খুঁজি রমজানের শুরুতে। তো রমজানের প্রথম অক্ষর কি? র। তাহলে এটার নাম হচ্ছে র। একটু ঘুরাইয়া আমরা কি করলাম, এটাকে খুঁজে বের করলাম। যেমন ওই যে সূত্রের মাধ্যমে অনেক ঘুরাই পেঁচাই তারপরে আমরা একটা ফল বের করি, সেরকম আপনারা এখানেও মনে করেন যে এটা দেখতে চাঁদের মতো, চাঁদ কখন খুঁজি? রমজানের শুরুতে। তাহলে রমজানের লিখতে গেলে প্রথম অক্ষর কি? র। তাহলে এই অক্ষরটার নাম র। এইভাবে আপনারা মনে রাখতে পারেন, এটা একটু কৌশল জাস্ট, আপনি মনে রাখলেই হলো। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে রমজান বংশ। রমজান বংশে লোক হচ্ছে দুইজন, র এবং ঝা। র এর চেহারা রমজান মাসে চাঁদের মতো দেখতে খালি, আর ঝা এর চেহারা রমজান মাসে চাঁদের মতো দেখতে, উপর একটা নুক্তা, এটা হচ্ছে ঝা। জাস্ট একটা নুক্তা, এটা হলো ঝা। এগুলো হচ্ছে বিশ্লেষণ। অর্থাৎ এটাকে আমাকে বর্ণনা দিয়ে শোনা বোঝাতে হবে আমাকে যে হরফটা কেমন দেখতে। তাহলে রমজান বংশের লোক কয়জন বলেন তো? দুইজন। 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 নাম কি তাদের? ওই র। র ঝা। র ঝা। র এর চেহারা কেমন? একটু চোখ বন্ধ করে দেখেন তো কেমন লাগতেছে, এরকম বলেন আমাকে। রমজান মাসের চাঁদের মতন। র। রমজান মাসে চাঁদের মতো দেখতে কি খালি? খালি নুক্তা নাই? খালি, হ্যাঁ। আর ঝা, ঝা হচ্ছে আর রমজান মাসের চাঁদের মতন, উপরে এক মুক্তা। উপরে এক নুক্তা, এটা হচ্ছে ঝা। হ্যাঁ, ঝা। আচ্ছা, তাহলে আবার বলেন রমজান বংশের লোক কয়জন? দুইজন। 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 তাদের নাম কি? র র। ঝা। যা। র ঝা। যা। এই যে, তাহলে রয়ের চেহারা কি কেমন? রয়ের চেহারা খালি চাঁদের মতন। রমজান মাসে রয়ের মতো দেখতে খালি নক্তা। হ্যাঁ, রমজান মাসের চাঁদের মতো। রমজান কথাটা বললে রটাই এসে পড়ে, এই জন্য বারবার বলতেছি আর কি। আচ্ছা, কথা বলতেছেন কে? মিউট করেন, আপনি মিউট রাখেন আপনার, আনমিউট থাকার দরকার নেই। কথা বলতেছেন কে? কে কাকে জন ডাকাডাকি করতেছে? আপনি মিউট করে কথা বলেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে রয়ের চেহারা হচ্ছে রমজান মাসের চাঁদের মতো দেখতে খালি থাকবে, আর ঝায়ের চেহারা হচ্ছে রমজান মাসের চাঁদের মতো দেখতে, উপর একটা নুক্তা, এটা হচ্ছে ঝা। এভাবে আমাকে বর্ণনা শোনাবে। তাহলে আমরা এই পর্যন্ত আজকে দুইটা বংশ দেখলাম, একটা হচ্ছে দাদা বংশ, আর একটা হচ্ছে রমজান বংশ। দাদা বংশে লোক আছে কয়জন বলেন তো? দুইজন। দুইজন। তাদের নাম কি? জাল। জাল। দাল, জাল। দালের চেহারা কি? বুড়ো দাদার মতো দেখতে খালি থাকবে, আর জালের চেহারা এর উপর একটা নুক্তা হবে। আর রয়ের চেহারা হচ্ছে রমজান হ্যাঁ। মাসে চাঁদের মতো দেখতে খালি থাকবে, আর ঝায়ের চেহারা হচ্ছে এর উপর একটা নুক্তা থাকবে।
এটা হচ্ছে ঝায়ের চেহারা। জি জি। তাহলে দাদা বংশের লোক আছে দুইজন, দাল দাল দালের চেহারা বুড়ো দাদার মতো দেখতে খালি থাকবে, আর দালের চেহারা বুড়ো দাদার মতো দেখতে উপরে একটা নুক্তা থাকবে। আর রমজান মাসে রমজান বংশের লোক আছে দুইজন, র ঝা। রয়ের চেহারা হচ্ছে রমজান মাসের চাঁদের মতো দেখতে খালি থাকবে, আর ঝায়ের চেহারা হচ্ছে রমজান মাসের চাঁদের মতো দেখতে উপরে একটা নুক্তা থাকবে। তাহলে দুইটা বংশের চারজন হয়েছে। জি জি। আচ্ছা, এরপরে হচ্ছে তিন দাঁত বংশ। এভাবে তিনটা দাঁত থাকবে। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি মূল বৈশিষ্ট্য এই বংশের। এটা কি তিনটা করে দাঁত, এভাবে তিনটা দাঁত দেখেন, তিনটা দাঁত। এখন এই দাঁতের সাথে এভাবে থাকতে পারে, আবার ধরেন এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, কিন্তু দাঁত চেঞ্জ হবে না। দাঁত চেঞ্জ হবে না। দেখেন এই কি অপারেশন করছে, এখান থেকে কি অপারেশন করে ফেলছে। এই যে অপারেশন করছে, ধরেন এখান থেকে এই এলো অপারেশন করছে। কিন্তু অপারেশন করলে আমরা যদি চেহারাটা ভালো করে দেখে রাখি, অপারেশন করলেও আমরা চেহারা চিনতে পারবো। তাহলে এটা হচ্ছে তিন দাঁত বংশ। দেখেন তিন দাঁত, ওই যে আগে একটা ছিল একটা দাঁত, আর এখানে দাঁত আছে তিনটা। এই জন্য এটা হচ্ছে তিন দাঁত বংশ। তা তিন দাঁত বংশ লোক আছে কয়জন? দুইজন। তাদের নাম আছে সিন শিন। দুইজন। সিন শিন। আচ্ছা, হ্যাঁ বলেন তো, তিন দাঁত বংশের লোক কয়জন? দুইজন। তিন তিন। সিন শিন, হ্যাঁ তিন দাঁত বংশের লোক দুইজন। সিন শিন, তিন দাঁত বংশের লোক দুইজন, সিন শিন। তিন তিনজন দাঁত, বংশের লোক দুইজন, তিন তিন। সিন শিন সিন শিন সিন শিন, এগুলো মুখস্থ করতে হবে বংশ অনুসারে। তিন, তিন। তিন দাঁত বংশের লোক দুইজন, সিন শিন। এখন প্রথমে দেখবো সিনের চেহারা। সিনের চেহারা হচ্ছে তিন দাঁত খালি থাকবে, এখানে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে তিন দাঁত খালি থাকবে, এটা হচ্ছে সিন। আর শিনের চেহারা আছে তিন দাঁতের উপর তিনটা নুক্তা, এটা তিনটে হচ্ছে নকশা। শিন। হ্যাঁ, তিন। দাঁত ঠিকই থাকবে, অর্থাৎ মাথা ঠিকই থাকবে, শুধু নুক্তাটা চেঞ্জ হবে। তাহলে তিন দাঁত বংশের লোক কয়জন? দুইজন। দুইজন। তাদের নাম কি? তিন তিন। সিন শিন। সিনের চেহারা কি? তিনের চেহারা তিনটা দাঁত ফাঁকা, তিন নোক্তা নাই দাঁত আর। খালি থাকবে, হ্যাঁ তিন তিন দাঁত খালি থাকবে। খালি আর থাকবে। শিনের চেহারা কি? আর তিন দাঁত উপরে তিনটা নোক্তা। তিন দাঁতের উপরে তিনটে নুক্তা হবে, এটা হচ্ছে শিনের চেহারা। আহ তিন। আবার বলেন, তিন দাঁত বংশের লোক কয়জন? দুইজন। দুইজন। নাম কি? তিন তিন। সেন শিন। সিনের চেহারা কি? তিন। তিনের চেহারা হচ্ছে তিন দাঁত খালি, নোক্তা নাই। খালি থাকবে, আর আর তিনের চেহারা হচ্ছে তিন দাঁত উপরে তিন নোক্তা। উপরে তিন নুক্তা। আচ্ছা, আমি এই প্রশ্নগুলো করি কিন্তু সবাইকে। আপনারা মিউট আছেন, আপনারা জোরে জোরে বলবেন। যত জোরে বলবেন তত আপনার হৃদয়ে বেশি আহ, বেশি সময় থাকবে, ঠিক আছে, মনে বেশি সময় রাখতে পারবেন। এর জন্য আপনি মনে করবেন ক্লাসে আছেন, তো ক্লাসে যেভাবে আপনারা মুখ খুলে বলে থাকেন সেভাবে আপনারা যার যার অবস্থান থেকে বলবেন। আচ্ছা, তাহলে তিন দাঁত বংশের লোক হচ্ছে দুইজন, সিন শিন। তিন দাঁতে যদি খালি থাকে সেটা হচ্ছে সিনের চেহারা, আর তিন দাঁতের উপরে তিনটে নুক্তা হলে হবে শিনের চেহারা। এখন আমরা আবার আজকে যে দেখলাম, আবার দেখি, এটা হচ্ছে দাদা বংশ। দাদা বংশের লোক আছে দুইজন, দাল দাল দালের চেহারা বড় দাদার মতো দেখতে খালি থাকবে, দালের চেহারা এর উপর একটা নুক্তা হবে। এরপর আছে রমজান বংশ। রমজান বংশের লোক আছে দুইজন, র ঝা। রয়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে খালি থাকবে, আর ঝায়ের চেহারা এর উপর একটা নুক্তা হবে। এরপর আছে তিন দাঁত বংশ। তিন দাঁত বংশের লোক আছে কয়জন? দুইজন। দুইজন। তাদের নাম কি? সিন শিন। সিনের চেহারা তিন দাঁত খালি থাকবে, শিনের চেহারা তিন দাঁতের উপরে তিনটে নুক্তা হবে, এ হচ্ছে শিনের চেহারা। তাহলে আমরা দেখলাম তিনটা বংশ, দাল দাদা বংশ, রমজান বংশ, এবং হচ্ছে তিন দাঁত বংশ। এরপর আছে বেলুন বংশ। দেখেন তো এটা দেখতে বেলুনের মতো দেখা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, বেলুনের মতন বেলুনের মতো দেখা যায়, এটা দেখতে। হচ্ছে বেলুন বংশ। এই বেলুন বংশের লোক আছে চারজন। এখন বেলুনটা এভাবে থাকবে, থাকবে না, এভাবে থাকতে পারে। এগুলোকে অপারেশন করে কেটে ফেলছে। আমাদের মূল অংশ এতটুকুই, ঠিক আছে। এখন এগুলো হচ্ছে বাড়তি অংশ, থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এভাবে থাকতে পারে, হুম। এভাবে থাকতে পারে, আবার এভাবে থাকতে পারে, আবার এভাবে থাকতে পারে।
কিন্তু আপনারা এতগুলো দেখার দরকার নেই, আপনারা শুধু বেলুন পাইছেন কিনা সেটা দেখবেন। তাহলে যদি বেলুন পান, তো বেলুন বংশের লোক হচ্ছে 4 জন। তাদের নামগুলো মুখস্থ করতে হবে আগে। স, দ, ত, জ। সবাই যাদের মুখস্থ হয় নাই বা মুখস্থ হইলেও বারবার পড়েন, আর যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে তো পড়বেনই। হ্যাঁ, তাহলে এটা মুখস্থ করেন সবাই। স, দ, ত, জ। বেলুন বংশের লোক 4 জন। স, দ, ত, জ। হ্যাঁ, একটু সময় দিলাম, হ্যাঁ, মুখস্থ করে ফেলেন। বেলুন বংশের লোক 4 জন। স, দ, ত, জ। লোক 4 জন। দত তজ। বেলুন বংশের লোক 4 জন। পদ দত তজ। বেলুন বংশের লোক 4 জন। পদ দত তজ। বেলুন বংশের লোক 4 জন। পদ দত তজ। তাহলে আমাদের বেলুন বংশের লোক আছে 4 জন। স, ত, ত, জ। প্রথম তো বেলুনের চেহারা, সরি, সদের চেহারা। এইভাবে যদি বেলুন খালি থাকে, কারণ এটা একটু আমি এভাবে করে দিলাম। আচ্ছা, বেলুন যদি খালি থাকে, তাহলে সেটা হচ্ছে সদ। সদের চেহারা কি? এরকম একটা বেলুন খালি, জাস্ট একটা বেলুন, আর কিচ্ছু না। ঠিক আছে, এটার ভিতরে কোনো নুক্তা টুক্তা বা কিছু থাকবে না, এভাবে স্রেফ একটা বেলুন। এখন বেলুন কি এভাবে পিছন দিক থেকে এভাবে কিন্তু থাকতে পারে, ঠিক আছে, এখান থেকে একটু মোটাও থাকতে পারে এভাবে, অর্থাৎ এই রেখাযুক্ত করতে গেলে এখান থেকে একটু মোটাও থাকতে পারে। কিন্তু বেলুনটা থাকবে। তা বেলুন বা এটা হচ্ছে সদের চেহারা। তার সদের চেহারা কি? আপনার বর্ণনা দেবেন এভাবে যে বেলুনের মতো দেখতে, খালি থাকবে, এটা হচ্ছে সদ। তো বেলুনের মতো দেখতে, এটা হচ্ছে খালি, এটা হচ্ছে সদ। দতের চেহারা কি? বেলুনের উপর একটা নুক্তা থাকবে জাস্ট, এটা হচ্ছে দতের চেহারা। দতের চেহারা কি? বেলুনের উপরে একটা নুক্তা শুধু, এটা হচ্ছে দতের চেহারা। বলেন তো সদের চেহারা একটা কি? দত। সদের পদের চেহারা কি? জায়গায় শুধু বেলুন। শুধু একটা বেলুন। আর দতের চেহারা কি? বেলুনের উপর একটা নোক্তা। বেলুনের উপর একটা নুক্তা, এটা হচ্ছে দতের চেহারা। তাহলে পাইলাম 2 জন, সদ দত। আর আছে ত জ। বেলুন বংশের লোক কয়জন? 4 জন। নাম কি? পদ দত ত জ। সদ দ ত জ। সদের চেহারা কি? শুধু বেলুন আর দদের চেয়ার হচ্ছে বেলুনের উপর এক নোক্তা। বেলুনের উপরে একটা নুক্তা, এটা হচ্ছে দতের চেহারা। এরপর দেখবো তয়ের চেহারা। তয়ের চেহারা হচ্ছে বেলুনের উপর এরকম একটা রেখা শুধু, এই এতটুকুই, বেলুনের উপর একটা রেখা, হুম, এটা হচ্ছে ত হয়ে গেছে। রেখা। হ্যাঁ, বেলুনের উপর একটা এইভাবে একটা রেখা, এটা হচ্ছে তয়ের চেহারা। এরপরের জনের নাম কি? জ। জয়ের চেহারা হচ্ছে বেলুনের উপর একটা রেখা আর একটা নুক্তা। নোক্তা। তাহলে আমরা বেলুনটাকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। ধরেন বেলুন শুধু বেলুন, বেলুন খালি থাকলে সদ, এর উপর নুক্তা দিলে দত, বেলুনের উপর একটা রেখা দিলে দ- ত, এর উপর একটা নুক্তা দিলে জ। ঠিক আছে, দ- এই। ও জ। তাহলে বেলুন বংশের লোক কয়জন? 4 জন। 4 জন। তাদের নাম কি? পদ দত ত জ। সদ, দত, ত, জ। সদের চেহারা কি? আহ, শুধু বেলুন। শুধু বেলুন, একটা বেলুন, বেলুন খালি থাকবে, এটা হচ্ছে সদের চেহারা। দতের চেহারা কি? বেলুনের উপরে একটা নুক্তা থাকবে, বেলুনের উপর শুধু একটা নুক্তা, এটা হচ্ছে দত। আর তয়ের দত। চেহারা হচ্ছে বেলুনের উপর একটা রেখা। আর জয়ের চেহারা হচ্ছে বেলুনের উপর একটা রেখা থাকবে আর একটা নুক্তা থাকবে। আচ্ছা, একটা কথা একটু বলে নেই, আহ স্মরণে পড়ছে, যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তাদের কিন্তু প্র্যাকটিস বেশি করতে হবে। ঠিক আছে, আপনার যদি সবাইকে যেটা বললাম যে আধা ঘন্টা একটা টাইম দিলাম বা করলাম, যেমন বললাম যে আপনি আধা ঘন্টা পড়বেন, এটা কিন্তু আপনার জন্য না। যে না পারবেন, যতক্ষণ পর্যন্ত না হয়, যতক্ষণ পর্যন্ত আপনি এলোমেলো হরফগুলো চিনতে না পারেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়ে যেতে হবে। আর একটা কথা, যে হরফ সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সব থেকে। আপনি যদি হরফগুলো চিনে থাকেন, আপনাকে আমি কোরআন শরীফ পড়াইতে পারবো, আরগুলো আপনাকে আমি বুঝাইতে পারবো, কিন্তু আপনি যদি হরফ না চেনেন, আমি কিন্তু আপনাকে নিতে পারবো না। এজন্য হরফ চিনলে আপনি কম বেশি যাই পারেন আপনি পড়তে পারবেনই, কিন্তু হরফ না চিনলে কিন্তু সেগুলো পারবেন না। এজন্য হরফের এইটা বেশি বেশি গুরুত্ব দিয়ে হরফগুলো খুব ভালো করে চিনতে হবে। আচ্ছা, তাহলে আবার বলি, বেলুন বংশের লোক কয়জন? 4 জন। 4 জন। নাম কি তাদের? পদ দত ত জ। সদ, দত, ত, জ। সদের চেহারা কি? শুধু বেলুন, পাকা বেলুন। দতের চেহারা কি? দত। তো বেলুনের উপর এক নোক্তা। বেলুন পেটের উত্তর। তয়ের চেহারা কি?
চেহারা বেলুন আর একটা রেখা। হ্যাঁ, এই পর্যন্ত। আর জয়ের চেহারা কি? বেলুন, একটা রেখা আর এক নকশা একটা উপরে। নখ। এই যে বর্ণনাগুলো, এই বর্ণনাগুলো আমাকে এভাবে শোনাতে হবে। আবারও বলছি, দেখেন, বেলুন বংশের লোক আছে চারজন। তাদের নাম আছে সদ, দ, ত, দ। সদের চেহারা বেলুন খালি থাকবে। দতের চেহারা বেলুনের উপর একটা নুক্তা থাকবে। তয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা থাকবে। জয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা থাকবে, একটা নুক্তা থাকবে। এভাবে আপনার সংক্ষেপে, যত সংক্ষেপে আপনি আমাকে বিষয়টা বর্ণনা করে বোঝাতে পারেন ততই ভালো। ঠিক আছে? এগুলো বেলুন বংশ। তাহলে আমরা আজকে চারটা বংশ দেখলাম। আমি চারটা বংশ ধারাবাহিকভাবে একটু আলোচনা করতেছি। এটা আছে দাদা বংশ। দাদা বংশের লোক কয়জন? দুইজন। নাম কি? দাল। দাল, দালের চেহারা কি? বুড়ো দাদার মতো দেখতে, খালি থাকবে। দালের চেহারা, এর উপর একটা নুক্তা হবে। এরপর হচ্ছে রমজান বংশ। রমজান বংশের লোক আছে দুইজন। র, ঝা। রয়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে, খালি থাকবে। আর ঝায়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে, উপর একটা নুক্তা হবে, এটা হচ্ছে ঝায়ের চেহারা। এরপর হচ্ছে তিন দাঁত বংশ। তিন দাঁত বংশের লোক আছে দুইজন। তাদের নাম আছে সিন, শিন। সিন, শিন। সিনের চেহারা তিন দাঁতের, তিন দাঁত খালি থাকবে। আর শিনের চেহারা তিন দাঁতের উপরে তিনটা নুক্তা থাকবে। আর এরপর হচ্ছে বেলুন বংশ। বেলুন বংশের লোক আছে চারজন। সৎ, দ, ত, দ। সৎ, দ, ত, দ। বেলুন বংশের লোক আছে চারজন। সৎ, দ, ত, দ। সৎ, দ, ত, দ। সদের চেহারা বেলুন খালি থাকবে। আর দতের চেহারা বেলুনের উপরে একটা নুক্তা থাকবে। আর তয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা থাকবে। আর জয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা থাকবে, একটা নুক্তা থাকবে। আবারও বলছি, আজকে চারটা বংশ দেখছি। চারটার প্রথমটা হচ্ছে দাদা বংশ। দাদা বংশের লোক হচ্ছে দুইজন। আমি এখন চোখ বন্ধ করে বলতেছি, আপনারা এভাবে চোখ বন্ধ করে করে বলতে হবে, না দেখে, ঠিক আছে? আমি এখন যেভাবে আপনাদেরকে বলে শোনাবো সেভাবেই পড়া শোনাতে হবে। যে দাদা বংশে লোক আছে দুইজন। দাল। দাল, দালের চেহারা বড় দাদার মতো দেখতে, খালি থাকবে। দালের চেহারা বড় দাদার মতো দেখতে, উপরে একটি নুক্তা। এরপরে রমজান বংশে। রমজান বংশের লোক আছে দুইজন। র, ঝা। রয়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে, খালি। আর ঝাড় চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে, উপরে একটি নুক্তা, এটা হচ্ছে ঝাড় চেহারা। এরপর আছে তিন দাঁত বংশ। তিন দাঁত বংশের লোক আছে দুইজন। সিন, শিন। সিনের চেহারা তিন দাঁত খালি থাকবে। শিনের চেহারা তিন দাঁতের উপরে তিনটা নুক্তা থাকবে। এরপর আছে বেলুন বংশ। বেলুন বংশের লোক আছে চারজন। স, দ, ত, দ। সদের চেহারা বেলুন খালি থাকবে। দতের চেহারা বেলুনের উপর একটি নুক্তা থাকবে। তয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা থাকবে। জয়ের চেহারা বেলুনের উপর একটি রেখা থাকবে, একটি নুক্তা থাকবে। এইগুলো আপনি যত দ্রুত বলতে পারবেন বা আয়ত্ত করতে পারবেন, তত আপনি দ্রুত কোরআন মাজিদ পড়তে পারবেন। তাহলে আজকে যেই চারটি বংশে কয়জন শিখলাম? চারটি বংশ হচ্ছে তিন দুগুণে ছয়। আর হচ্ছে চার, ছয় হচ্ছে 10। তো গতকালকে 10 জন, আর গতকালকে 11 জন, আর আজকে 10 জন। এই মোট আমরা 21 জন হয়ে গেল। ঠিক আছে? 21 জন হয়ে গেছে। আমি একটু পারমিশন দিই আপনাদেরকে। আজকের যেই 10 জন শিখলাম, এগুলো আপনারা সবাই হয়েছে? আচ্ছা, এখানে না আমি, জি আচ্ছা। হুজুর হয়েছে। আচ্ছা, আমি আবারও মিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করে দিচ্ছি। ই করেন, আপনারা একটু লিখে পাঠান, একটু একটু ইসে লিখে পাঠান, হয়েছে কিনা দেখি। হা বা না। জি হ্যাঁ, হায়ের সংখ্যা বেশি আসতেছে। হায়ের সংখ্যা বলতে সবাই হা। জি আলহামদুলিল্লাহ। না হইলেও সেটাও বলবেন কিন্তু, হ্যাঁ। নাইলে কিন্তু আমি ই করতে পারবো না, বুঝতে পারবো না আপনারা হয়েছে কি হয় নাই। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন পাওয়া গেল, শুধু হয় না এখনো। আচ্ছা, তারপরে আচ্ছা, একজন আর হয় নাই শুধুমাত্র, যেটা বুঝতে পারতেছি। তাহলে সবারই মোটামুটি হয়েছে, ঠিক আছে? আমি আবার একটু আলোচনা করতেছি। এরপরে যার না হবে সে একটু ভিডিও দেখে নেবেন। আহ, আর ভিডিও দেখার পরে যদি না পারেন সেক্ষেত্রে আমাকে আবার একটু নক দিবেন, আমি বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আবারও বলছি, দেখেন, এটা দাদা বংশ। দাদা বংশ, দাদা বংশের লোক আছে দুইজন। দাল। জাল। দালের চেহারা হচ্ছে বুড়ো দাদার মতো দেখতে, খালি থাকবে। জালের চেহারা বুড়ো দাদার মতো দেখতে, উপর একটি নুক্তা থাকবে। এরপর হচ্ছে রমজান বংশ। রমজান বংশের লোক আছে দুইজন। র, ঝা। রয়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে, খালি থাকবে। আর ঝায়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে, উপর একটি নুক্তা থাকবে, এটা হচ্ছে ঝায়ের চেহারা। এরপর হচ্ছে তিন দাঁত বংশ। তিন দাঁত বংশের লোক হচ্ছে দুইজন। সিন, শিন। সিনের চেহারা তিন দাঁত খালি থাকবে। শিনের চেহারা তিন দাঁতের উপরে তিনটে নুক্তা হবে। এরপর হচ্ছে বেলুন বংশ। বেলুন বংশের লোক আছে চারজন। সদ, দ, ত, দ। সদের চেহারা বেলুন খালি থাকবে। দতের চেহারা বেলুনের উপর একটা নুক্তা থাকবে।
এরপর তয়ের চেহারা হচ্ছে বেলুনের উপর একটা রেখা থাকবে। আর জয়ের চেহারা হচ্ছে বেলুনের উপর একটা রেখা থাকবে, একটা নুক্তা থাকবে, এটা হচ্ছে জয়ের চেহারা। আবারও বলছি, দাদা বংশের লোক, দাদা বংশের লোক আছে দুইজন, দাল দাল। দালের চেহারা বুড়ো দাদার মতো দেখতে খালি থাকবে। দালের চেহারা বুড়ো দাদার মতো দেখতে উপরে ঠুকতে হবে। রমজান বংশের লোক আছে দুইজন, রয়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে খালি থাকবে। জায়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে উপরে ঠুকতে হবে। এরপর তিন দাঁত বংশ, তিন দাঁত বংশের লোক আছে দুইজন, সিনের চেহারা তিন দাঁত খালি থাকবে। সিনের চেহারা তিন দাঁতের উপরে তিনটি নুকতে হবে। এরপর আছে বেলুন বংশ, বেলুন বংশের লোক আছে চারজন, সদ দত ত দ। সদের চেহারা বেলুন খালি থাকবে। দতের চেহারা বেলুনের উপর একটি নুকতা থাকবে। পয়ের চেহারা বেলুনের উপর একটি রেখা থাকবে। জয়ের চেহারা বেলুনের উপর একটি রেখা থাকবে, একটি নুকতা থাকবে। আমি আজকে আর আলোচনা করব না এই বিষয়টার উপরে, আপনারা বাসায় যাদের হয় না ভিডিওটা দেখে শিখে নেবেন। আমি আবার শুরু থেকে আরেকবার একটু আলোচনা করতেছি। প্রথম হচ্ছে খাড়া দাগ বংশ, খাড়া দাগ বংশের লোক আছে তিনজন, তাদের নাম হচ্ছে আলিফ লাম কাফ। আলিফের চেহারা খাড়া দাগ খালি থাকবে, এদিক সেদিক রেখা যাবে না। আর লামের চেহারা খাড়া দাগ থেকে নেমে বামে যাবে, সেটা ছোট হতে পারে বড় হতে পারে। আর কাফের চেহারা হচ্ছে খাড়া দাগ নেমে বামে যাবে, মাঝখানটি পেছানো থাকবে। এরপর হচ্ছে একদাঁত বংশ, একদাঁত বংশের লোক আছে পাঁচজন, পাঁচজনের নাম আছে বাতাসা নুনিয়া। আমি একটা দাঁতই দিলাম, একটা দাঁত দিয়ে আমি পাঁচটা বানাবো। তো তাদের নাম আছে কি বাতাসা নুনিয়া। বায়ের চেহারা এক দাঁতের নিচে এক নুক্তা, তায়ের চেহারা এক দাঁতের উপরে দুই নুক্তা, ছায়ের চেহারা এক দাঁতের উপরে তিন নুক্তা। এরপর হচ্ছে নুনের চেহারা, নুনের চেহারা এক দাঁতের উপরে এক নুক্তা, ইয়ার চেহারা এক দাঁতের নিচে দুই নুক্তা। এগুলো আমাদের একদাঁত বংশ। এরপর হচ্ছে কোটা বংশ, কোটা বংশের লোক আছে তিনজন, তাদের নাম হচ্ছে হা, জিম, খ। হায়ের চেহারা কোটার কোটার মতো দেখতে খালি থাকবে। আর জিমের চেহারা কোটার নিচে এক নুক্তা, খয়ের চেহারা কোটার উপর এক নুক্তা। এখন কোটাটা এভাবে হতে পারে, এগুলো আমি আগে দেখাইছি, এখন আর দেখাবো না। বিভিন্ন ভাবে হতে পারে। তবে আমরা কোটা যদি থাকে, কোটা থাকলেই আমরা সেটাকে নুক্তা দিয়ে, বা নুক্তা না থাকলে হা বলবো, নিচে থাকলে জিম বলবো, আর নুক্তা উপর থাকলে খ বলবো। এরপর হচ্ছে দাদা বংশ, দাদা বংশের লোক আছে দুইজন, দালের চেহারা বুড়ো দাদার মতো দেখতে খালি থাকবে। আর জালের চেহারা বুড়ো দাদার মতো দেখতে উপর একটা উঠতে হবে। এরপর হচ্ছে রমজান বংশ, রমজান বংশের লোক আছে দুইজন, রয়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে খালি থাকবে। ঝায়ের চেহারা এর উপর একটা উঠতে হবে। এরপর হচ্ছে তিন দাঁত বংশ, তিন দাঁত বংশের লোক আছে দুইজন, সিনের চেহারা তিন দাঁত খালি থাকবে, সিনের চেহারা তিন দাঁতের উপরে তিনটে উঠতে হবে। এরপর হচ্ছে বেলুন বংশ, বেলুন বংশের লোক আছে চারজন, সদ দ ত দ। সদের চেহারা বেলুন খালি থাকবে। দতের চেহারা বেলুনের উপর একটা রুখতে হবে। তয়ের চেহারা বেলুনের উপর একটি রেখা হবে। জয়ের চেহারা বেলুনের উপর একটি রেখা হবে, একটি রুখতে হবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিলাম। যদি এখন কারো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে সেটা প্রশ্ন করতে পারেন। আর যদি না হয় তাহলে আমরা এখন বিদায় নেব। তার পড়া থাকবে কি, এই যে আজকের যে 10টা, আজকে যে 10টা আহ হরফ দেখলাম, এই 10টা পড়া থাকবে। আর খবরদার, আপনারা কিন্তু ক্লাস মিস দিবেন না, খবরদার। এই যে কয়টা আছে, 15টা, হুজুর, 2-3টা আসসালামু তো আলাইকুম। হয়েই গেল। কোনো ক্লাস মিস করবে না, প্রত্যেকটা ক্লাসে যুক্ত থাকবেন, পারেন আর না পারেন আমি দেখবো, না পারলে সেটা আমি বুঝবো। ঠিক আছে, আপনি পারেন না এই জন্য কি করবেন না, তবে প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, তা যদি প্র্যাকটিস করার পরেও যদি না পারেন, তাহলে তার মেধা হয়তো একটু আল্লাহ স্মরণ শক্তি কমে যেতে পারে, সেটা স্বাভাবিক। তো আপনি যদি নিয়মিত ক্লাস করেন, তাহলে আমি আপনাকে পরবর্তী ব্যাচে আবার সুযোগ দেব। কিন্তু যদি আপনি ক্লাস নিয়মিত না করেন, তাহলে আমি কিন্তু পরবর্তী ব্যাচে সুযোগ দেব না। তাহলে আপনি দুইটা ব্যাচ মিলে আপনার হয়ে যাবে। এজন্য আপনি মিস দিবেন না, আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন। এই আর পড়া কি, এই হুজুর, 10টা হরফ, 10টা হরফ পড়া শোনাবেন কিভাবে, বংশ বলবেন, নাম বলবেন, নাম অনুসারে আপনি চেহারাগুলোর আকৃতিগুলো আমাকে বলবেন, এ হচ্ছে পড়া শোনানোর নিয়ম। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা একটু বলেন, কোনো প্রশ্ন থাকলে করেন আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই যে আপনি যে টাকাটা পাঠাইতে বলছিলেন, তো আমি পাঠানোর চেষ্টা করছিলাম। বাট প্রবলেম হয়েছে এইটা যে পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিতে বলা হচ্ছিল। তো আমি যখনই হোয়াটসঅ্যাপ অন করতে যাচ্ছিলাম, বলা হচ্ছিল যে ওই নাম্বারে নাকি হোয়াটসঅ্যাপ খোলা নেই। তো আমি মনে হয় একটু প্রবলেমে পড়ছি, আমাকে একটু হেল্প করা যাবে? তা আপনি সম্ভবত বাংলা লিঙ্ক নাম্বারে ট্রাই করছেন নাকি? জি হুজুর, আপনি একটা মেসেজ দিয়ে রাখছিলেন আপনার হোয়াটসঅ্যাপে, এই গ্রুপ, পাবলিক গ্রুপটাতে, ওইখানে হুজুর। আচ্ছা, ওইটা হচ্ছে আমাদের যে গ্রামীণ নাম্বারটা। হ্যাঁ, আমার তো স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে না, আমি এটা আপনার দেখাচ্ছি। দেখেন আমার, আচ্ছা আমি পাবলিক গ্রুপটা একটু ঢুকি, আপনাদেরকে দেওয়া হয়েছিল।
বলা হয়েছিল কি, একটু পিছনের দিকে, এই যে দেখেন এখানে দেয়া আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইটা, এটা আমি আপনাদেরকে চ্যাট আমি বক্সে দিয়ে দিচ্ছি। ইয়ে করবো, আমি এখানে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আরেকটা আছে, সেটা হচ্ছে বিকাশ নাম্বার, হ্যাঁ, 0923816669। এটা হচ্ছে এই যে শেষে যেটা দিলাম, এটা হচ্ছে বিকাশ, এটা আপনি হোয়াটসঅ্যাপে পাবেন না। এটা আর উপরটা হলো হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। নিচেরটা পাঠাবেন আর উপরের নাম্বারে জানাবেন। এই, এখান থেকে হুজুর আপনারা, আমি আজকে রাতের মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ হয়ে আচ্ছা, যাবে স্যার। পাঠিয়ে একটু হোয়াটসঅ্যাপে জানাই, আমি যুক্ত করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন। আর হচ্ছে, সব থেকে আমি কিন্তু যেটার প্রতি বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, এটার কিন্তু কোনো বিকল্প নাই। দেখেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, চেষ্টা যদি ফসলের জন্য আপনি যদি ক্ষেত চাষ না করেন, তাহলে আপনি ফসল পাবেন না, এটা স্বাভাবিক। আচ্ছা, তো আজকের ক্লাসে কি বোরিং লাগছে বা কষ্ট লাগছে নাকি ভালো লাগছে? বলেন দেখি একটু আপনাদের মতামত বলেন। বুঝতে পারছেন কি হয়েছে কিনা, ক্লাসে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিনা। অনেক ভালো লাগছে। ক্লাসের পড়াটা আমি ক্লাসেই হয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, যেহেতু ক্লাসই আপনাদের হয়ে যায় এটা আমি চেষ্টা করি। তারপরও হয়ে গেল হুজুর পড়বেন বাসায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর আসসালাম